প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলের নিবেদন। প্রত্যেক মাসে অনলাইনে প্রকাশিত প্রতিভাস ম্যাগাজিন থেকে নির্বাচিত উপন্যাস, গল্প, ধারাবাহিক ও অন্যান্য বিষয়। উপন্যাস অনন্ত জীবন, অধ্যায় 19। সে দেখছিল সুবিপুল মহাকাশটাকে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সে দেখতে পেল সুবিশাল এক আলোকমালার উপস্থিতি, দেয়াল সদৃশ। এত প্রকাণ্ড বর্ণ বৈচিত্র্যের সমাহার মহাবিশ্বের কোথাও আর নেই। সে জিজ্ঞেস করল, ওটা কি? তার হতভম্ব প্রশ্নের উত্তরে কোটিকল্প জানালো, ওটা তোদের জানা মহাবিশ্বের বৃহত্তম এক আশ্চর্য। নাম রাখা হয়েছে হারকিউলিস করোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল। বলা যায় একটা গ্যালাকটিক ফিলামেন্ট, সুবিশাল এক গ্যালাক্সি ক্লাস্টার, মহাকর্ষ বলে জুড়ে আছে একত্র। লম্বা কতটা জানিস? 1000 কোটি আলোকবর্ষ। এমনিতে একটা গ্যালাক্সির বিস্তার 1000 আলোকবর্ষ থেকে কয়েক লক্ষ আলোকবর্ষ হতে পারে, আর নেবুলা বা নীহারিকার মেঘ হতে পারে বিস্তারে 10 থেকে 100 আলোকবর্ষ। আসবো তাদের কথায় তারপর। সবচেয়ে দূরে একটা গ্যালাক্সির কথা জানা গেছে, যার 1280 কোটি আলোকবর্ষ দূরত্ব, এবং তাতে জলের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। অতটা দূরে তার মধ্যে এমন তারকার সন্ধান পাওয়া গেছে যার জন্ম বিশ্ব সৃষ্টির 100 কোটি বছরের মধ্যেই। নাম রাখা হয়েছে ইয়ারেন্ডেল। জেনে রাখ, ওই দূরত্বের প্রাচীনতম গ্যালাক্সির কথা যেখানে নিয়মিত তারকার জন্ম ঘটে চলেছে। এগুলি সবই মহাকাশের বিস্ময়। এমনই একটি হলো মহাকাশের সর্বোচ্চ ভর সম্পন্ন বস্তুটি, কুয়াসার টল 618 গ্যালাক্সির কেন্দ্রস্থল এক ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার, যেখানে লুকিয়ে আছে 6600 কোটি সৌরভর বা সূর্য সমান বস্তু দেহের সমস্ত পদার্থ। এটিও এক পরম বিস্ময়। যেমন গ্রেট অ্যাট্রাক্টর বা মহা আকর্ষক। এটি ল্যানিয়াকিয়া গ্যালাক্সি সুপার ক্লাস্টারের কেন্দ্র, যেখানে মিল্কি ওয়ের সঙ্গে 1 লক্ষ গ্যালাক্সির বসবাস। বলা হচ্ছে এটি হলো ডার্ক এনার্জির সঙ্গম স্থল। অনেকে বলে এটি অতিরিক্ত ঘনত্ব জমার ফল, অবিশ্বাস্য অভিকর্ষ বল সম্পন্ন অতি ঘন বস্তুপিণ্ড থাকার কারণে। তেমনি এক বিস্ময় হলো গ্লোবিউলার ক্লাস্টার, গ্যালাক্সি নয়, মহাতারকাপুঞ্জ, যারা মহাকর্ষ বলের অধীনস্থ থেকে মিল্কি ওয়ের মতো গ্যালাক্সি কেন্দ্র প্রদক্ষিণ করে এবং কম ভর সম্পন্ন। এর ভর 1 লক্ষ সূর্যের সমান। মিল্কি ওয়ে যার তুলনায় 1 কোটি বেশি ভর মজুত রেখেছে। গ্লোবিউলার ক্লাস্টারের তারকাগুলি খুবই কাছাকাছি পরস্পরের। সাধারণত সূর্য বা স্বাভাবিক তারকা অন্যদের চেয়ে তার 50 গুণ বেশি দূরে থাকে। এই অতি ঘনত্বে থাকার জন্য গ্লোবিউলার ক্লাস্টারে তারকারা গ্রহের জন্ম দিতে পারে না, পারস্পরিক অত্যধিক বিকিরণের কারণে। এজন্যই এর কথা বলা। আরও বিস্ময়ের কথা ভাবা হয়েছে মহাকাশ ও মহাবিশ্ব গবেষণায়। তার একটি মাল্টিভার্স তত্ত্ব, একাধিক মহাবিশ্বের ধারণা। কত হতে পারে তার সংখ্যা? একের পর 100 কোটি কোটি শূন্য বসলে যে সংখ্যা পাওয়া যাবে, বলা হচ্ছে ততগুলি মহাবিশ্ব আছে আমাদের জানা এই মহাবিশ্বের সঙ্গে। এমন অনেক সম্ভাবনার মধ্যে আছে ওমনিভার্স, যা হলো প্রত্যেকটি মহাবিশ্ব এবং মাল্টিভার্স ও মেটাভার্সের এক সমন্বয়। হাইপারভার্স হলো অত্যধিক মাত্রা বিশিষ্ট জগৎ, যা 11 মাত্রা সম্পন্ন জগতেরও ঊর্ধ্বে। এদের মধ্যে মাল্টিভার্স তত্ত্বই বহু আলোচিত, যদিও তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এখানে একগুচ্ছ সমান্তরাল মহাবিশ্বের সহ অবস্থানের কথা ভাবা হয়, স্থানিক অস্থায়ীভাবে, যারা একে অন্যের ওপর কোনো প্রভাব ফেলে না
বা ফেলতে পারে না, এমন অসংখ্য মহাবিশ্বের একটি সেট বা আর্কাইভ, যাবতীয় মহাজাগতিক রহস্যের কথাই তোকে শোনালাম ও দেখালাম। এবার আসবো আসল প্রসঙ্গে। এখানে সে কোটিকল্পকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, কিন্তু আমি একটি বিষয় বুঝতে পারছি না। তুমি তো বললে এবং দেখতে পাচ্ছি আমিও মহাবিশ্বের বিস্তার 1380 কোটি আলোকবর্ষ দূরত্বে গিয়ে যার পরবর্তী সমস্ত কিছু নাগালের বাইরে চলে যাচ্ছে চিরকালের জন্য, যার খবর এখন পর্যন্ত জানার কোনো উপায় নেই। তবে কেন আমি আবার দেখতে পাচ্ছি এই মহাবিশ্বের যে কোনো স্থানিক পর্যবেক্ষণ বিন্দুতে দাঁড়িয়ে যে কোনো প্রান্তে মহাবিশ্ব 4665 কোটি আলোকবর্ষ পর্যন্ত দৃশ্যমান বা আমার জানার সীমানাভুক্ত? কোটিকল্প শান্তস্বরে বলতে লাগলো, প্রশ্নটা স্বাভাবিক, উত্তরটা কিন্তু একটু ভাবলে নিজেই বুঝতে পারবি। যত মহাবিশ্ব প্রসারিত হচ্ছে ক্রমবর্ধমান গতিবেগে অবিরাম, ততই দূরবর্তী ও প্রবীণতম আলোক উৎসগুলি, যারা 1380 কোটি বছর আগে আলো বিতরণ করে দিয়েছিল, তারা এখন ওই পর্যবেক্ষণ বিন্দু থেকে ততটাই দূরে সরে গেছে ওই ক্রমবর্ধমান ত্বরণে, যা 4665 কোটি আলোকবর্ষ দূরত্ব। এটাই হলো ওই রহস্যের উত্তর। কিন্তু এখন মূল প্রসঙ্গে আয়। সেটা কি? মানুষের মেলা তুই দেখেছিস, জাদু জগতে জেনেছিস তাদের উদ্দেশ্য বিধেয়ের কথা। প্রশ্ন হলো, ব্রহ্ম জীব ছাড়া জড়বস্তুতেও থাকে কিনা? তাই পৃথিবীর জড়বস্তুগুলিকে কেবল নয়, গোটা ব্রহ্মাণ্ড জগৎটাকে ও তার সমস্ত বস্তুসমূহকে জাদু জগতে নিয়ে এসেছি। এবার এখানে দেখ সমস্ত জড়বস্তুসমূহের মেলা। কিন্তু এখানে এখনও দেখা বাকি এই সমস্ত বস্তুসমূহ কেন জগৎ জুড়ে মেলায় সামিল, কোন উদ্দেশ্য নিয়ে সবাই ঘুরে মরছে মেলাতে, তাও তোকে জানতে হবে। সেটা জানাও, দেখাও। এখন সেই ব্যাপারটাই ঘটবে তোর চোখের সামনে। তুই মহাবিশ্বের প্রাথমিক ও মূল উপাদানগুলির জীবনযাপন ও আচার আচরণ দেখতে পাবি। তারকা জগৎ অথবা গ্যালাক্সি নয়, তুই এখন দেখবি তারকাদের প্রত্যেককে, কারণ তারাই হলো প্রাথমিক সদস্য, যদিও তাদের গঠনকারী অতি ক্ষুদ্র কণা, প্রোটন, নিউট্রন ইত্যাদিরা রয়েছে আরও মূলে। তবুও অতটা গভীরে না গেলেও চলবে। গ্রহ তারকাদের গতিবিধি ও জীবনধারণ দেখলেই হবে। তার সম্মুখে হাজির গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তা সত্ত্বেও বেশি মুখরিত হয়ে উঠল এক একটি গ্যালাক্সির পরিমণ্ডল। বিশেষ করে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে স্পষ্ট থেকে স্পষ্টতর চেহারা নিয়ে উপস্থিত হলো চোখের সামনে। প্রত্যেকটি তারকা এবং তারকামণ্ডল, যারা তাদের কুণ্ডলী পাকানো বাহুগুলি ছাড়াও হাজির ছিল গ্লোবিউলার ক্লাস্টারে, সবাইকে দেখা যাচ্ছিল পরিষ্কার। পৃথিবীর বুকে সে দেখেছে মানব জীবন ও মানব সভ্যতার বিবর্তন। মহাব্রহ্মাণ্ডে তাকে দেখানো হয়েছে সমগ্র বিশ্বজগৎটার বিবর্তন। আর এবার সে দেখবে তারকাদের বিবর্তন, তারা কি বা কেমন জীবনযাপনে অভ্যস্ত। গ্যালাক্সির মধ্যে সে আরও অনেক কিছু দেখতে পেল। তারা ধীর গতিসম্পন্ন ও ঘূর্ণায়মান সুবিশাল মেঘমালা, অত্যধিক শীতল গ্যাস ও ধূলিকণায় পরিপূর্ণ, যাদের নাম নীহারিকা অথবা নেবুলা। এক একটি মেঘমালার ভর অকল্পনীয় 1 লক্ষ থেকে 20 লক্ষ সৌরভরের সমান এবং ব্যাস বা বিস্তৃতি 50 থেকে 300 আলোকবর্ষ, যেখানে আলো বা ফোটন কণিকা 1 বৎসরে 10 লক্ষ কোটি কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। কাছেই সে দেখতে পেল মনোরম বর্ণমালায় সুসজ্জিত অপূর্ব গাঠনিক কাঠামো অলঙ্কৃত ত্রিবিধ উচ্চতা সম্পন্ন 3টি অপরূপ স্তম্ভ। তাকিয়ে রইল সে তাদের দিকে মুগ্ধ দৃষ্টিতে। তাকে এমন মুগ্ধ নির্বাক তাকিয়ে থাকতে দেখে কোটিকল্প জানালো, এরাই হলো 3 পিলার্স অফ ক্রিয়েশন। দৈত্যাকার হাইড্রোজেন গ্যাসের স্তম্ভ সদৃশ মেঘ সুবিখ্যাত তারকাদের সূতিকাগার হিসেবে
যেখানে প্রচুর তারকার জন্ম হয়ে চলেছে নিয়মিত। এদের একটি কালপুরুষ বা ওরিয়ন কনস্টেলেশন বা তারামণ্ডলে অবস্থিত নীহারিকা। এতটাই ভর সম্পন্ন এরা যে নিজস্ব অভিকর্ষের টানি ধসে যেতে পারে যে কোনো সময়। আসলে কি জানিস, নীহারিকারা প্রায় সবাই তারকাদের জন্মস্থান। বিপুল ভরের কারণে ধসে গিয়ে যখন মেঘপুঞ্জ সংকুচিত হতে থাকে, দেখ না তা ঘটছে তোর চোখের সামনেই, তখন গ্যালাক্সির কুণ্ডলী পাকানো বাহু অতিক্রম করে ওই সব মেঘমালা যেতে থাকলে গতি ধীর হওয়ার জন্য সংকোচন বেড়ে গিয়ে বহু তারকার জন্ম ঘটতে থাকে, এবং সে কারণেই অধিকাংশ তারকার জন্ম হয় কুণ্ডলী পাকানো বাহুগুলির কাছে। চল দেখতে থাক কালপুরুষ নীহারিকাকে। তার পরামর্শক্রমে সে সেটাই করতে লাগলো। দেখছিল সেখানে গ্যাস ও ধূলিকণার প্রকাণ্ড মেঘ সময়ের এগিয়ে চলার সাপেক্ষে, যেখানে সময় এগিয়ে যাচ্ছিল জাদুকাঠির ছোঁয়ায় দ্রুতলয়ে, কিভাবে সেই মেঘ সংকুচিত হয়ে ঘনত্ব প্রাপ্তি ঘটিয়ে উত্তপ্ত হয়ে যাচ্ছে। দেখা গেল প্রকাণ্ড মেঘেরা আবার ভেঙে টুকরো টুকরো ঝোপ বা ঝাড় সৃষ্টি করছে। সেই সব ঝাড় নিজের অভিকর্ষজ আকর্ষণে আরও ছোট হয়ে চ্যাপ্টা বা সমতলীয় ডিস্কের আকৃতিতে পরিণত হচ্ছিল। প্রত্যেকটি ঝাড়ের কেন্দ্রস্থল সর্বশেষে তারকার চেহারা নেয়, যার বাহ্যিক গ্যাস ও ধূলিকণার ঘনীভূত ডিস্ক গ্রহ উপগ্রহের জন্মস্থানের ভ্রূণ। কালপুরুষের নীহারিকা মণ্ডলে দেখা গেল নানা ধরনের প্রোটোস্টার বা প্রায় তারারা ঘেরা রয়েছে গ্যাস ও ধূলিকণার অন্ধকার ডিস্কের আবরণে। এই ডিস্কের ঘেরাটোপের নাম প্রোটোপ্ল্যানেটরি ডিস্ক, যার সবশেষ কেন্দ্রীয় তারকাটির চারপাশে গ্রহ সৃষ্টি করতে পারে। সংকুচিত হতে থাকা মেঘের ঝাড় উত্তপ্ত হতে থাকলে কেন্দ্রে সৃষ্টি হচ্ছিল প্রোটোস্টার, যা গ্যাসের ঘন বর্তুলাকৃতি বল, যার কেন্দ্র তখনও ততটা উত্তপ্ত নয় বলে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়নি। এই প্রায় তারাই হলো তারকার ভ্রূণ, জানালো কোটিকল্প। মোটামুটি 5 কোটি বছর কেটে গেল এই কাজে, যে সময়ে অভিকর্ষজ টানে অভ্যন্তরীণ ধসে যাওয়া চলতেই থাকে, যাতে প্রায় তারাটির ভর বেড়েই যায় ক্রমান্বয়ে, এবং তার ফলে আরও চাপ বৃদ্ধির কারণে সংকোচন বস্তুটিকে আরও ঘনীভূত করে তাপমাত্রা বাড়িয়েই দিতে থাকে। শেষে সে কেন্দ্রস্থলকে দেখতে পেল এত পরিমাণ মহাভর সম্পন্ন যে তাপমাত্রা বেড়ে হয়ে গেল 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। তখন দেখা গেল তারকাটির কোর অঞ্চলে চালু হয়েছে পারমাণবিক বিক্রিয়া। প্রায় তারা এবার হয়ে গেল প্রকৃত তারা। হলো তখন সত্যি এক তারকার জন্ম। ওরিয়ন বা কালপুরুষ নীহারিকা ও তারা জগৎ নতুন তারকার জন্মদানের একটি মূল কেন্দ্র। আর এই ব্যাপারে উল্লেখযোগ্য দেখা গেল আরেকটি অঞ্চল করোনা অস্ট্রেলিয়াস নামে, যার কেন্দ্র উজ্জ্বল করেছিল করোনা ক্লাস্টার। দেখা গেল এটিও পৃথিবীর কাছাকাছি তারকা সৃষ্টির একটি সক্রিয় সূতিকাগার। তার কেন্দ্রেও দেখা যাচ্ছিল শিশু ও নবীন তারকাদের ঘিরে থাকা গ্যাস ও ধূলিকণার চিত্র বিচিত্র বিবরণ। করোনেট ক্লাস্টার পরিপূর্ণ নানা বয়সী নবীন তারকার মেলাতে। তারা হিসেবে জন্ম নিল যে, সে কি করে তাও সে দেখতে পাচ্ছিল চোখের সামনে। শিশু বা যুবক তারকার অভ্যন্তরে শুরু হয় পারমাণবিক বিক্রিয়া। ফিউশন বা তাপ সংযোজন প্রক্রিয়াতে হাইড্রোজেন পরমাণুরা একে অন্যের সঙ্গে জুড়ে বা সেটে গিয়ে হিলিয়াম উৎপন্ন করতে থাকে, আর তার ফলে প্রবল তাপ ও আলো তৈরি হয়ে বিকীর্ণ হতে থাকে অনন্ত মহাকাশে এবং ছড়িয়ে যেতে থাকে অনন্ত যাত্রায়। আর এভাবে শক্তি কেন্দ্র থেকে উৎপন্ন হয়ে বেরিয়ে আসার প্রক্রিয়াতে তারকাটির কেন্দ্রাভিমুখী সংকোচন বলে বাধা দেয়। তারপর তাপ ও আলো বিকিরণের ধাক্কায় তাকে ঘিরে রাখা গ্যাস ও ধুলোর ডিস্ক ধীরে ধীরে হাওয়া হয়ে উৎক্ষিপ্ত হতে থাকে মহাকাশে। থেকে যায় কেবল গ্রহ উপগ্রহ, যদি তারা গঠিত হতে পারে। শোনালো আর দেখালো তাকে বিষয়টি কোটিকল্প। সৌরঝড়ে সূর্য এভাবে তার বস্তুকণা হারাতে থাকে স্টেলার উইন্ড তারকাবায়ু হিসেবে, যেমন তা ঘটে
অন্য তারাদের ক্ষেত্রেও। সে দেখল মিল্কি ওয়ের নিকটতম লার্জ ম্যাগেলানিক ক্লাউড গ্যালাক্সিতে উত্তপ্ত নবীন তারকাদের জন্ম উজ্জ্বল গ্যাস ও কৃষ্ণকায় ধূলিকণার মেঘ থেকে। এই গ্যালাক্সিটির বাঁ দিকের ঊর্ধ্বাংশে দেখা গেল একগুচ্ছ নীল শ্বেতকায় নবীন তারকা, সবাই অসম্ভব উত্তপ্ত, এবং তাদের মধ্যে কিছু মহাবিশ্বের অতিকায়তম তারা। তারকাদের জন্মের কাহিনী তো দেখলি এবং জানলি, এবার শোন তাদের জীবন কাহিনী বা জীবনযাপনের গল্প। মূল জীবন পর্যায়কাল হল শৈশব থেকে বার্ধক্য, তার ভিন্ন ভিন্ন চেহারা, ভিন্ন ভিন্ন বিবর্তনের ধারা ও জীবনকাল। এই বিভিন্নতার কারণ তাদের ভিন্ন ভিন্ন ভর, এবং জানবি তাদের বেঁচে থাকার সময়সীমা ভরের ওপরই নির্ভরশীল। এবার তোকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা জানাই, এই যে তারকা জড়পিণ্ড, এর মধ্যে কি তুই ব্রহ্মের প্রকাশ ঘটতে দেখলি? জীবধর্ম বা তদ্রূপ আচরণ দেখতে পেলি? বুঝতে পারলাম না ঠিক। বুঝতে পারলি না? কোটিকল্পের গলায় বিস্ময়। সে কি রে, এত স্পষ্ট বিষয়টা বুঝতে পারলি না? তুই দেখতে পেলি না তারকার জন্মগ্রহণ করার কি প্রবল আকাঙ্ক্ষা? তার জন্য কত কাণ্ড করল সে, কত ঘটনা ঘটালো, নিজেকে নিজে প্রবল টানে ভেঙে চুরে ধস ঘটিয়ে ঘন থেকে ঘনতর হয়ে মহা উত্তপ্ত কামনা অন্তরে পোষণ করে অন্তঃস্থলের কণাসমূহকে মিলন ঘটিয়ে জুড়ে দিয়ে লেপ্টে দিয়ে জন্ম ঘটালো নিজের। এর মধ্যে তুই তার জন্ম নেওয়ার প্রবল আরতি দেখতে পেলি না? এখন থেকে খেয়াল রাখবি, রাখলে দেখতে পাবি তার মধ্যে বেঁচে থাকার এবং দীর্ঘায়ু হওয়ার সেই একই প্রবল আরতি একইভাবে বিদ্যমান। বিশ্বজগতের 90% তারকা সূর্যের মতো, যাদের নাম মেইন সিকোয়েন্স স্টার। তারা কি করে দেখ। কোটিকল্পের পরামর্শ অনুসরণ করে সে এবার দেখল তারকার অন্তর, তার কেন্দ্রস্থলের পরিবর্তে। সে দেখতে পেল নিউক্লিয়ার ফিউশন তার অন্তর্দহন ঘটিয়ে তার জন্মের লগ্ন থেকে তাকে বেঁচে থাকার রসদ যোগান দিচ্ছে। সে মেইন সিকোয়েন্স স্টার তার অন্তরের বেঁচে থাকার আগ্রহ বা জ্বালা হাইড্রোজেনকে প্রবল তাপমাত্রায় গলিয়ে হিলিয়ামে পরিণত করে তাকে এনার্জি বা শক্তি উপহার দিচ্ছে, যা জীবন ধারণের জন্য অবশ্য দরকার, যা থেকে সে পায় আলো ও উত্তাপ, বেঁচে থাকার প্রমাণস্বরূপ। জীবনের বেশিরভাগ সময়টা এভাবেই অতিবাহিত করে এমনই সব লক্ষ লক্ষ কোটি কোটি তারার দল। তবুও তারা সবাই এক নয়, ভিন্ন ভিন্ন চরিত্র তাদের, ভিন্ন বেঁচে বর্তে থাকার পদ্ধতি ও জীবনকাল। তাদের ভিন্ন ভিন্ন ভর, সেটা কতটা হবে তা নির্ভর করে জন্মকালে নীহারিকা থেকে সে কতটা প্রাণ শক্তি পরিমাপক সম্পদ করায়ত্ত করতে পারে তার উপর। আয়তনে মেইন সিকোয়েন্স তারারা সূর্যের 1/10 থেকে 200 গুণ বেশি ভর পেতে পারে বা হতে পারে তার ভরের সমান। তাদের রং রূপও বিভিন্ন, ভরের বিচারেও তাদের অনেকেই সূর্যের 1/10 থেকে 200 গুণ। তাদের পৃষ্ঠতলের তাপমাত্রা নির্ধারণ করে তাদের গায়ের রং। রক্তিম বর্ণ তারকাদের উপরিতলের তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস, সর্বাধিক প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস হলে গায়ের রং নীল হয়ে যায়। পৃষ্ঠতলের তাপমাত্রা অনুযায়ী অন্য সব বর্ণ বৈচিত্র্য এরকম: 4500 সেলসিয়াস হলে কমলা, 6000 ডিগ্রি সেলসিয়াস হলে হলদে, 10,000 ডিগ্রি সেলসিয়াস হলে সাদা এবং 40,000 ডিগ্রি সেলসিয়াস মানে নীল। সাধারণ নিয়মে লাল হলে গরম ও নীল হলে ঠান্ডা বোঝায়। তারাদের ক্ষেত্রে নিয়মটি উল্টো। এখানে যত নীল তত বেশি উষ্ণতা, যত লাল তত শীতল ও বয়স্ক। নীল রং মানে ছোট দৈর্ঘ্য সম্পন্ন আলোর ঢেউ, যা উচ্চ কম্পাঙ্কযুক্ত এবং তাতে থাকে বেশি শক্তি ও তাপমাত্রার প্রকাশ। সূর্যের 1/10 ভরের তারারা লাল বামন বা রেড ডোয়ার্ফ। অন্যদিকে বিশাল নীল বামন তারাদের আছে সূর্যের চেয়ে 8 গুণ বেশি ভর, আর সূর্য নিজে হলদে বামন। কালপুরুষ তারামণ্ডলে সে দেখতে পেল ওরিয়নের কাঁধে
বেটেলজিউস তারকাকে, যা বিশালদেহী ও রক্তিম বর্ণের। অথচ সেখানেই থাকা রিগেল নীলবর্ণ হওয়ায় বেশি উত্তপ্ত তার পৃষ্ঠতল, কোটিকল্প জানাতে লাগলো। মেইন সিকোয়েন্স স্টারদের জীবনকাল নির্ভর করে তার আকার আয়তনের ওপর। বেশি বড় তারকা জীবনের পর্যায় দ্রুত পার করে কম বড় তারাদের তুলনায়। বেশি ভর যে তারাদের, তাদের তাপমাত্রাও অত্যন্ত বেশি হয়, আর তাই তাদের বেঁচে থাকার সময় তুলনামূলকভাবে কম। খুবই দ্রুত তারা তাদের দেহে থাকা রসদ শেষ করে মৃত্যুর দিকে ঢলে পড়ে। সঞ্চয় ভাণ্ডারে প্রচুর খাদ্য থাকলেও বেশি তাপমাত্রার জন্য তাদের প্রচণ্ড খিদে, সব খেয়ে শেষ করে দেয় খুব কম সময়ের মধ্যে। সূর্যের মতো ভরসম্পন্ন তারার জীবনকাল 1000 কোটি বছর, কিন্তু তার চেয়ে 10 গুণ বড় তারা বেঁচে থাকবে মাত্র 2000 কোটি বছর, 10,000 কোটি বছর নয়। আবার একটি লাল বামন তারার ভর সূর্যের 1/10 হলেও সে বেঁচে থাকবে 8 থেকে 10,000 কোটি বছর। এমনই সব মজার কাণ্ড। তারকার সঞ্চয় কেন্দ্রে হাইড্রোজেন জ্বালানি শেষ হলে কোর অঞ্চল কুঞ্চিত ও উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু তার বাহ্যিক আবহমণ্ডলে বা আবরণে তখনও হাইড্রোজেন মজুদ থাকার জন্য তার দহন তারকাটির আয়তন বাড়িয়ে দিতে থাকে। তার আকার ও ঔজ্জ্বল্য দুটি বেড়ে যায় এবং পাশাপাশি পৃষ্ঠতলের তাপমাত্রা কমতে থাকার জন্য সেটি রক্তবর্ণ ধারণ করে। আকারে সুবৃহৎ এই রক্তিম তারকার নাম রেড জায়ান্ট বা লাল দানব, যেমন বেটেলজিউস। তাকিয়ে দেখ তাকে, আর দেখ মিল্কি ওয়ের একটি ক্লাস্টারে রয়েছে লক্ষ লক্ষ এমন রক্তিম ও বৃদ্ধ তারা। এটিরই নাম গ্লোবিউলার ক্লাস্টার। আগেই বলেছি এর কথা। তাকিয়ে দেখ। সে দেখল গ্লোবিউলার ক্লাস্টারকে, যেখানে লক্ষ লক্ষ তারা বিরাজমান, রক্তিম বর্ণ আর বিশাল দেহ প্রায় সবারই বয়স অবশ্যই 1000 থেকে 1500 কোটি বছর হতে বাধ্য। সেই হিসেবে তাদের মধ্য বয়স পেরিয়ে গেছে এবং প্রৌঢ়ত্বের পর তারা বার্ধক্যে উপনীত। তারপর সে দেখতে পেল তারাদের অন্তরে তবুও বেঁচে থাকার প্রবল ইচ্ছে, এবং জীবন শেষ হওয়ার আগে সেই ইচ্ছের প্রবল চাপ ও তাপ তার ভিতরে আবার তৈরি করে উত্তপ্ত পরিবেশ। দীর্ঘায়ু লাভের প্রবল বাসনার তাড়নায় আবার সে অন্তরের গভীরে তাপ সংযোজন প্রক্রিয়া ঘটাবার উপযুক্ত পরিস্থিতি নিয়ে আসে এবং শুরু করে আবার পারমাণবিক বিক্রিয়া। এই জীবনের প্রচণ্ড উত্তাপ তার অন্তঃস্থলের হিলিয়াম পরমাণুদের মধ্যে সংঘর্ষ ঘটায় এবং তাদের সংযোজিত করে জন্ম দেয় আরও ভারী পদার্থ কার্বন ও অক্সিজেন। তার জীবনকাল এভাবে আরও বেড়ে যায় যতদিন হিলিয়াম জ্বালানি বা রসদ মজুদ থাকে। একসময় সেই জ্বালানি ফুরোলে তার ভাগ্যে কি ঘটবে শেষ পর্যন্ত তা নির্ভর করে তার ভরের ওপর, জানালো কোটিকল্প। সূর্য সমান মধ্যমানের তারাদের জীবনীশক্তি এখানেই ফুরিয়ে যায়। আরও বেঁচে থাকার ইচ্ছে থাকলেও ক্ষমতায় কুলোয় না। তারা আর পারে না তাদের অভ্যন্তরে আবার পারমাণবিক বিক্রিয়া শুরু করতে, যাতে কার্বন ও অক্সিজেনকে আবার জুড়ে দিতে দিতে আরও ভারী পদার্থ বানাবার প্রক্রিয়ার মাধ্যমে তারা আরও বেশি দিন বেঁচে থাকতে পারে। তাদের বিবর্তন থেমে যায় এখানে। লাল দানব পর্যায়কাল পেরিয়ে তারাটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবেই আরও 500 কোটি বছর পর সূর্য হয়ে যাবে লাল দানব এবং পৃথিবীকে গ্রাস করে তারপর একদিন সে মৃত তারায় পরিণত হবে। দেখছিল সে তারাদের জীবনযাপন, তাদের বেঁচে থাকার ও দীর্ঘায়ু হওয়ার আগ্রহ ও কার্যকলাপ। কোনো অংশেই তা মানুষ ও জীবকুলের তুলনায় ভিন্ন নয়। সে বুঝল সত্যিই বিশ্বজগতে সবারই প্রধান লক্ষ্য নিজেকে টিকিয়ে রাখা যতদিন পারা যায়। কোটিকল্প বলল, এবার দেখ তারাদের মৃত্যু। এখানেও তুই দেখবি একই সুর বর্তমান। সে দেখল জীবনের শেষ পর্বে উপনীত লাল দানবদের। তাদের দেহ বারবার প্রসারিত ও সংকুচিত হয়ে চলেছে। দৈহিক অবয়বে অস্থিতিশীলতা আর এই ক্রমাগত প্রসারণ ও সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে বহিস্তরের সমস্ত গ্যাস
বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর তার কোর অঞ্চল বা অন্তরের চারপাশে তৈরি হয় এক প্রসারিত খোলস, যাকে প্ল্যানেটরি নেবুলা বা নীহারিকা বলা হয়। অন্তরের নির্গত শক্তি শুষে নিয়ে এটি এক মনোরম দ্যুতিময় অঞ্চল সৃষ্টি করে। দেখতে গ্রহাকৃতি বলে এই নাম, যা কিছু তারার অন্তিম পরিণতি। এমন কিছু উদাহরণ হিসেবে সে দেখল বর্ণ বৈচিত্র্যময় রিং নেবুলাকে। এছাড়াও অপরূপ দৃশ্য রচনা করে থাকতে দেখল বুমেরাং, ডাম্বেল, বাটারফ্লাই, হেলিক্স নেবুলাগুলিকে। কখনো বাইরের খোল মহাকাশে হারিয়ে যাওয়ার সময় অন্তঃস্থলের জ্বালানিও ফুরিয়ে যায় এবং তারাটি তখন মরতে থাকে। সেই মৃত্যুর কান্না সে দেখতে পাচ্ছিল। তখন কেন্দ্রাভিমুখী আকর্ষণে তারার গোটা দেহটিকে সে দেখছিল নিজের মধ্যেই ধসে যেতে। এভাবে সে গুটিয়ে আকারে হয় পৃথিবীর মতো, যাতে থাকে অবিশ্বাস্য ঘনত্ব। এরই নাম শ্বেতবামন বা হোয়াইট ডুয়ার্ফ। হেলিক্স নেবুলার এভাবেই জ্বালানি ফুরিয়ে তার গোটা দেহকে সংকুচিত করে গড়ে তুলেছে এক শ্বেতবামন, যা অত্যন্ত ঘন ও উত্তপ্ত। এতটাই সে উত্তপ্ত মৃত্যুশোকে যে তার রয়েছে চোখ ধাঁধানো শুভ্রতা। অন্তরের তাপ অথবা পরিতাপ আরও প্রবল। সিরিয়াস বা লুব্ধক তারকার মৃতদেহ আকারে দেখা গেল পৃথিবীর চেয়েও ছোট। নেই অভ্যন্তরে পারমাণবিক বিক্রিয়া। উত্তাপ ও আলো হিসেবে নির্গত হয় দেহের অবশিষ্ট শক্তি। কালক্রমে তাও একদিন শেষ হবে। তার আর তখন নিজেকে দেখাবারও ক্ষমতা থাকবে না। দৈহিক সমস্ত শক্তি নিঃশেষিত হলে তারাটি নিভে যায় ও কালো বামন হয়ে থেকে যায় চিরকাল। শ্বেত বামন অবস্থা হলো তারকার মৃত্যুর আগের দশা। তখন তার ঘনত্ব এত বেশি যে 1 চামচ তারকা দ্রব্যের ওজন হবে 1,00,000 কিলোগ্রাম। বার্ধক্য ও মৃত্যুর করাল গ্রাস তাকে এমনই ভারাক্রান্ত করে দেয়। সূর্যও এভাবেই মরে যাবে 500 কোটি বছর পর, যদিও সে এখন মধ্যবয়সী। বার্ধক্যে এলে সে হবে লাল দানব এবং পৃথিবীকে গ্রাস করে পরিণত হবে প্ল্যানেটরি নেবুলাতে। তারপর শ্বেত বামন হিসেবে মৃত্যুর পর থেকে যাবে সব আলো নিভিয়ে হয়ে যাবে একদিন কালো বামন বা ব্ল্যাক ডোয়ার্ফ। তার অর্থ প্ল্যানেটরি নেবুলা হলো বৃদ্ধ তারকার বহিরঙ্গের গ্যাসের খোলস। নেবুলা থেকেই যার জন্ম, নেবুলা হয়েই তার মৃত্যু। শিশু ও বৃদ্ধের একই দশা। সূর্য সমান তারাদের শেষ পরিণতি দেখি। সব তারার মৃত্যু কিন্তু একরকম নয়। বিভিন্ন তারার মৃত্যু হয় বিভিন্ন উপায়ে। সূর্যের চেয়ে বড় যেসব তারা, তাদের মৃত্যুটা কেমন দেখ এবার। এই যে তারকা, এর ভর সূর্যের তুলনায় 8 গুণ বেশি। দেখ কিভাবে তার মৃত্যু হয়। কোটিকল্পের কথা শেষ হলে সে তারকাটিকে দেখতে লাগলো। তার অন্তর বা কোর অঞ্চলের হাইড্রোজেন জ্বালানি শেষ। সে এবার স্ফীতকায় লাল সুপার জায়ান্ট। এই অবস্থায় সে দীর্ঘায়ু হওয়ার প্রবল বাসনায় সমস্ত শক্তি একত্রিত করে যেভাবেই হোক পারমাণবিক বিক্রিয়া সচল রাখল এবং তাপ সংযোজন প্রক্রিয়াতে ভারী থেকে ভারীতর পদার্থ বানাতে বানাতে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, যতক্ষণ না তার অভ্যন্তর লোহাতে পরিপূর্ণ হয়ে যায়। এরপর তার ক্ষমতা থাকলো না আরও পারমাণবিক বিক্রিয়া চালিয়ে যাওয়ার। এবার সে নিজস্ব অভিকর্ষের টানে নিজের মধ্যেই দ্রুত ভেঙে চুরে ধসে গেল। ধসতে থাকা বাইরের খোল এত প্রবল আঘাত করল ছোট কেন্দ্রীয় কোরকে যে তার প্রত্যাঘাতে বাইরের স্তর ভেঙে গেল প্রবল বিস্ফোরণ ঘটিয়ে। সেই মহা বিস্ফোরণের প্রচণ্ড আলোয় আলোকিত হয়ে থাকলো চারপাশ এবং এরই নাম সুপারনোভা। তারার অন্তর্গত পদার্থ এভাবে প্ল্যানেটরি নেবুলা বা সুপারনোভার প্রকারে নিজের মৃত্যু ঘোষণা করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে গেল মহাকাশে। এই স্টারডাস্ট রিসাইকেল হয়ে আবার নতুন প্রজন্ম তারকার জন্ম দিতে কাজে লাগবে। ক্র্যাব নেবুলাতে সে দেখতে পেল দৈত্যাকার উজ্জ্বল গ্যাসের মেঘ, যা হলো বহিরঙ্গে সুপারনোভার অবশেষ।
তার কেন্দ্রে দেখা গেল ঘূর্ণায়মান একটি নিউট্রন তারকা। 1000 বছর আগে জাপান ও চীনের জ্যোতির্বিজ্ঞানীরা ক্র্যাব নেবুলাতে এই সুপারনোভা বিস্ফোরণকে দেখেছিল। সেটা 1054 সাল। সপ্তাহখানেকের বেশি সময় ধরে সেই মহাবিস্ফোরণের আলো গ্যালাক্সির আর সমস্ত আলোকে ম্লান করে রেখেছিল। দিনের বেলাতেও দেখা যাচ্ছিল তাকে। জানালো কোটিকল্প। তারপর সে যোগ করল, সুপারনোভা বিস্ফোরণে নিজের মৃত্যু ঘটিয়ে তারাটির কেন্দ্রস্থল ভরে যায় নিউট্রনে, এবং এভাবেই তার মৃতদেহ হয় নিউট্রন তারকা। আর যদি আরও বড় হয় তারাটির আয়তন, তো মৃত্যুর পর সে হয়ে যায় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। প্রসারিত খুবই উত্তপ্ত গ্যাসের মেঘ ঘিরে রাখে ব্ল্যাক হোল বা নিউট্রন তারাকে। তারাদের মৃত্যু দেখে তাদের বড়ই অসহায় মনে হচ্ছিল। সে বুঝল মৃত্যু জগতের অনিবার্য পরিণতি। তার হাত থেকে রেহাই পাওয়ার কথা ভাবছে কে? সে জীব ও জড় কাউকেই ছেড়ে দেয় না। কিন্তু তারারা কি জড়? তার এখন দৃষ্টিকোণ পাল্টে গেছে। সে জেনেছে তারাদেরও প্রাণ রয়েছে। এ বড়ই আশ্চর্যের কথা। জগতের এমন চেহারা সে এতদিন জানত না। কোটিকল্প জানালো, 1987 সালে এমনই এক সুপারনোভা বিস্ফোরণ দেখা যায় লার্জ ম্যাগেলানিক ক্লাউড গ্যালাক্সিতে, যা 1,68,000 আলোকবর্ষ দূরে। বিস্ফোরণটি হয় 1,66,000 খ্রিস্টপূর্বাব্দে, যার কথা আলোর মাধ্যমে পৃথিবীতে এসে যায় 25 বছরের মধ্যে। তার বাইরের স্তর সুদৃশ্য রিংয়ের মতো শোভিত। 1604 সালে বিখ্যাত জ্যোতির্বিদ জোহান্স কেপলার ওই গ্যালাক্সিতেই এমনই আরেক সুপারনোভা বিস্ফোরণ দেখে ভেবেছিলেন বুঝি তা কোনো নতুন তারকার জন্ম। তা যে আসলে তারকার মৃত্যু তা তিনি জানতেন না। বিশ্ব জগৎটাকে সে চিনল এতদিন অন্যভাবে। এত রহস্য রয়েছে তার অঙ্গে অঙ্গে, বুঝবে কি? সে জিজ্ঞেস করল। জীবন তাহলে বিশ্বজগতের সর্বত্রই নানা রূপে প্রকাশিত? আর সেই জীবনের মূল লক্ষ্য বেঁচে থাকা, যার আনুষঙ্গিক আকাঙ্ক্ষা হলো দীর্ঘায়ু লাভ। জীব ও জড় বস্তুর মধ্যে এই উদ্দেশ্য সমানভাবে উপস্থিত। ব্রহ্ম এভাবেই সর্বভূতে বিরাজমান। যে তা বুঝতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কোটিকল্পের ব্যাখ্যার জবাবে সে প্রশ্ন তুলল, কিন্তু সেই দীর্ঘায়ু তো সীমায়িত। অবশ্যই, অমরত্ব মানে অনাদিকাল নয়, তার সীমা থাকতে বাধ্য। অনন্ত জীবন মানেও তাই। কখনোই তা 1380 কোটি বছরের বেশি নয় এখন পর্যন্ত, যেহেতু বিশ্বজগতের বয়সও তাই। পৃথিবীতে থাকলে কোনো জীব বা জড়ের বয়স 1000 কোটি বছরের বেশি হবে না, কারণ সূর্যের জীবনকাল ততটাই। আর পৃথিবীর কেউ যদি আজ থেকে অনন্ত জীবনের অধিকারী হয়ও, সে বড়জোর বাঁচবে 500 কোটি বছর, কারণ সূর্যও বেঁচে থাকবে ততদিনই। তার এখন বুঝতে কোনো সমস্যাই হলো না কি জীবনের লক্ষ্য, এবং জীব ও জড় নির্বিশেষে কেন কিভাবে ধাবমান আপন উদ্দেশ্য সাধনে। কোটিকল্প জানালো, জানবি কোনো তত্ত্ব বা মতবাদী চূড়ান্ত নয়, কোনো জ্ঞানই চিরস্থায়ী হতে পারে না। যে বিশ্বজগৎ দেখলি এতক্ষণ, যে নিয়মে দেখলি তার চলাচল, তাকেও তুই ভাববি না চিরকালীন সত্য। জীব আর জড় সবাই দেখলি বেঁচে থাকতে চায় অনাদিকাল। সেই অনাদিকালের কোনো স্পষ্ট প্রকাশ নেই। মানুষ বাঁচে হয়তো 100 বছর, তারকার বেঁচে থাকা 1000 কোটি বছর। মানুষের তুলনায় তারকার জীবনকাল কতটা বিপুল ভেবে দেখ। তবুও তারকারা অনন্ত জীবনের অধিকারী বলা যায় না। দেখলি মৃত্যু তাদেরও অনিবার্য পরিণতি। সেই তুলনায় মানুষের দীর্ঘজীবন অথবা অমরত্ব লাভের চিন্তা হাস্যকর নয় কি? তবুও মানুষ অমরত্ব লাভের মোহে ব্যতিব্যস্ত। কিন্তু তার কি কোনো যুক্তি আছে? অমরত্ব বলে কিছু হতে পারে না, চিরস্থায়ী হওয়াকে বোঝায় তা। কিন্তু দেখলি তুই, চিরস্থায়ী হয় না কিছুই জগতে।
হ্যাঁ, অনন্ত জীবন তবুও তুই ভাবতে পারিস, কিন্তু সেই অনন্ত মানে সীমাহীন কোনো ধারণা নয়। অনন্ত মানে যার অন্ত তুই দেখতে পাচ্ছিস না, কিন্তু তারও অন্ত আছে। তুই দেখলি খানিকটা, তোর চেয়ে জ্ঞানী ব্যক্তি দেখলো আরও একটু বেশি, অন্য কেউ আরও একটু, কিন্তু তবুও তার অন্ত খুঁজে পাবে না কেউ, তল পাবে না কেউ পার্থিব জ্ঞানের নিরিখে। তার জন্য চাই বিশেষ চোখ, অন্য অতিরিক্ত মাত্রাধীন প্রাপ্ত অনুভূতি বা উপলব্ধি বা অন্য বিশেষ ইন্দ্রিয়জাত দর্শন। সেই ইন্দ্রিয় মানুষের নেই, থাকতে পারে অন্য প্রাণীকুলের, সে হতে পারে যাকে তোরা বলিস দেবতা। অন্য একাধিক ইন্দ্রিয় থাকা তাদের ক্ষেত্রে বিচিত্র নয়। তারা দেখবে অনেক দূর, প্রকৃতির অনেক দৃশ্যাবলী যা মানুষের ধারণাতেও নেই। দেখা বা জানা তো দূরের কথা, সে তোকে কি বোঝাবে? তুই কি ঘোড়াকে বোঝাতে পারবি বর্ণমালা বা বই পুস্তক? পিঁপড়েকে পিকাসোর চিত্র, ক্যাঙ্গারুকে ম্যাজিক রিয়ালিজম বা জলহস্তিকে কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্বসমূহ বোঝাতে পারবি তুই? কোটিকল্প থেমে গিয়ে তার প্রতিক্রিয়া শুনতে চাইল। সে নিরুত্তর দেখে প্রশ্ন করল, তাহলে বুঝলি কি অনন্ত জীবন বা অমরত্ব কাকে বলে? বুঝলাম। কি বুঝলি? বুঝলাম অনন্ত জীবন বা অমরত্বকে সময় বা জীবনকাল দিয়ে মাপা যায় না। সে এমন এক ধারণা যা সময় বা কাল নিরপেক্ষ। অনন্ত জীবন উপন্যাসের পরবর্তী অধ্যায় আবার আগামী শুক্রবার রাত ৮টায়।